শেখ হাসিনা মনে করছিল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বড় রাজনৈতিক দলের সম্মতি থাকলে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে অন্তর্বর্তী সরকার আপত্তি করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন চেয়েছে বিএনপি। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির মতামত উপেক্ষা করবে না বলেন তিনি। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত পাঠানো এবং আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য জনাব নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। আপনি মানেন আর না মানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু 3রা আগস্টেই শেখ হাসিনাকে সিগন্যাল দিয়েছিল যে আপনার এই ফ্যাসিবাদের সঙ্গে আমরা নেই। আপনি সরকারের কাজের মধ্যে যখন স্বচ্ছতা আনবেন না আর প্যাট করে বলে ফেলবেন 4 বছরের কমও লাগতে পারে, আবার দেখা যাক, তখন তো মানুষ সন্দেহ করবে। সবচেয়ে বড় জিনিস রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় গিয়ে ক্ষমতা ছাড়ার চেতনা থাকতে হবে। আওয়ামী লীগকে নতুন করে আবারও ক্ষমতায় বসাতে চাচ্ছে ভারত যে কোনো মূল্যে। গতকাল কিন্তু একটি শেখ হাসিনার ফোন রেকর্ড ভাইরাল হয়েছে, সেটা আপনারা শুনেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়াও বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলছে এবং অংশগ্রহণ করলে বিএনপি তাতে কোনো সমস্যা নাই। আর এ নিয়ে কিন্তু চলছে নানান আলোচনা সমালোচনা যে বিএনপি আওয়ামী লীগকে সহানুভূতি দেখাচ্ছে নাকি বিএনপির মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে। কেন বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়? তো প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত কিন্তু জানবেন আজকের এই ভিডিওতে। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর একটি লাইক দিয়ে চলুন এক এক করে সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরত পাঠানো এবং আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় বসানোর জন্য জনাব নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী। তিনি যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনাকে অনেকে মোদি ডক্ট্রিন হিসেবে আখ্যা দিয়েছেন। এখন মোদি ডক্ট্রিনটা কি, এটা নিয়ে আপনারা যারা জানেন তা তো জানেনই, আর যারা ধারণা নেই তারা জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। সেটা হলো, নরেন্দ্র মোদী যেই দিন থেকে রাজনীতিতে তিনি সক্রিয় হয়েছেন, তো সেই দিন থেকে তার প্রধান যে উপলক্ষ, তার রাজনীতির যে হাতিয়ার, সেই গুজরাট থেকে তার শুরু। তো তিনি প্রথমে কী করলেন, হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দিলেন এবং সেই দাঙ্গার কারণে মানে ভারতের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গাতে সবচেয়ে বেশি সেখানে যাকে বলা হয় মানুষ হতাহত হলো। এই জন্য তাকে গুজরাটের কসাই বলা হয় এবং আমেরিকা দীর্ঘদিন ধরে, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তার প্রতি যে নিষেধাজ্ঞা সেটা উদ্যোগ করা হয়েছে। এর আগে তার আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ছিল। তো তিনি এই যে কোনো মূল্যে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর যে তার ভিতরে একটা যাকে বলা হয় অসাধারণ ক্ষমতা রয়েছে, যেটা ভারতের অন্য কোনো রাজনীতিবিদরা পারেননি। যেমন সর্দার বল্লভভাই প্যাটেল, তার চাইতেও অনেক অনেক উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতা ছিলেন এবং ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টে তার যে প্রভাব প্রতিপত্তি ছিল, যেটি এখনও নরেন্দ্র মোদী অর্জন করতে পারেননি। তিনি নেহেরু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং আপনি দেখেন গুজরাটে যাকে বলা হয় ফাদার অফ দ্য নেশন, গুজরাটের লোকজন মহাত্মা গান্ধীকে মানে না, যদিও মহাত্মা গান্ধীর বাড়িও গুজরাটে, তারা সর্দার বল্লভভাই প্যাটেলকে মানেন উগ্র হিন্দুত্ববাদীর কারণে। এবং নরেন্দ্র মোদী দামোদর নদীর সেই তীরে পৃথিবীর সবচেয়ে বড় স্ট্যাচু এই তৈরি করেছেন সর্দার বল্লভভাই প্যাটেলের। তো তিনিও চেষ্টা করে এত বড় দাঙ্গা বাঁধাতে পারেননি। তার মধ্যে কলকাতাতে রায়ট হয়েছিল, হিন্দু মুসলিম রায়ট হয়েছিল, আমাদের নোয়াখালীতে হিন্দু মুসলিম রায়ট হয়েছিল, কিন্তু ওটা গুজরাটের রায়টের কাছে কোনো রায়টই ছিল না। আরেকজন লোক ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি আরএসএসের প্রতিষ্ঠাতা। তো শ্যামাপ্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি এবং আমাদের এই বাংলা রাজনীতিতে শ্যামা হক সরকার ছিল, অর্থাৎ প্রথম যে বেঙ্গল প্রেসিডেন্সি নির্বাচন হলো, প্রাদেশিক সরকারের নির্বাচন হলো, তো সেখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন শের বাংলা একে ফজলুল হক এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তো এই শ্যামাপ্রসাদ মুখার্জি পরবর্তীতে আরও উগ্রবাদী হিন্দুত্ববাদী রাজনীতিতে ফিরে যায় এবং তিনি আরএসএস প্রতিষ্ঠা করেন, আজকের যে আরএসএস। এবং এই আরএসএস দিয়েই কিন্তু যাকে বলা হয় নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবন শুরু এবং ভারতে এখন ভারত বলতে আরএসএস। কিন্তু সেই শ্যামাপ্রসাদ মুখার্জিও নরেন্দ্র মোদীর মতো কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ঘটাতে পারেননি। আরেকজন বিখ্যাত সাম্প্রদায়িক নেতা ছিলেন বাল ঠাকরে, আজকে যে মুম্বাই বা মহারাষ্ট্র এই এলাকার অবিসংবাদিত প্রভাবশালী নেতা। ভারতে যে কজন আঞ্চলিক নেতা যাকে বলা হয় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী, যেমন তামিলনাড়ুতে রামচন্দ্রন, জয়ললিতা অত্যন্ত প্রভাবশালী। আমাদের এই যে এখানে পশ্চিমবঙ্গে এখন যেমন মমতা ব্যানার্জি ছিলেন,
মমতা ব্যানার্জির আগে ডাক্তার বিধানচন্দ্র রায় খুবই জনপ্রিয় এবং প্রভাবশালী ছিলেন। এরপরে জ্যোতি বসু আঞ্চলিক রাজনীতিতে। কিন্তু বালথ্যাকার এবং তাদের সঙ্গে ওনার যে ডিফারেন্স, নরেন্দ্র মোদীর যে ডিফারেন্স, সেটি হলো নরেন্দ্র মোদীর নিজস্ব মিলিটারি বাহিনী, মানে তার দলের উগ্র সমর্থকরা, হাজার হাজার উগ্র সমর্থকরা এই যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো হত্যাকাণ্ড এবং রায়ট তারা করতে পারে, যেটি বালথ্যাকারে বা অন্যান্য প্রভাবশালী আঞ্চলিক নেতা, এমনকি ভারতের কোনো প্রধানমন্ত্রীরও ছিল না, যেটা নরেন্দ্র মোদীর আছে। এটাকে বলা হয় মোদি ডক্টরিন। এখন সেই মোদি ডক্টরিন থেকে তিনি সফলতা লাভ করতে করতে দিল্লিতে এসেছেন। দিল্লিতে এসে তিনি তার যে উগ্র হিন্দুত্ববাদী নীতি এবং হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার তার যে মাস্টার প্ল্যান, এবং একই সঙ্গে মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপ, যেমন ধরুন এই মুহূর্তে কাশ্মীর এবং দিল্লিতে মুসলমানদের মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ, এমনকি কলকাতাতে, এর পেছনে আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদী এবং তার অমিত শাহের একটা বিরাট হাত রয়েছে। আজকে দেখেন আসামে গিয়ে কীভাবে মুসলিমরা পরস্পরের বিরুদ্ধে মারামারি করছে, তারপর ঝাড়খণ্ডে মুসলিমরা মারামারি করছে, উত্তরপ্রদেশে গিয়ে দেখেন সেখানে মুসলিম সম্প্রদায় বেশি, কী অবস্থা হচ্ছে, মধ্যপ্রদেশে গিয়ে দেখেন। তো এই কাজগুলো তিনি অত্যন্ত সফলতার সাথে করতে পারেন। আজ এই বাংলাদেশে অলমোস্ট 30 লাখ 60 লাখ মুসলিম সম্প্রদায়, আপনার একজন সাতপন্থী আর এক গ্রুপ জুবায়েরপন্থী, এই যে তাবলিগের যে নেতৃবৃন্দ এখন পরস্পর মুখোমুখি হয়ে গেছে এবং সামনে তাবলিগ জামাতকে কেন্দ্র করে এই 15 লাখ, মানে কম করে হলো এক এক দলে 15 লাখ 30 লাখ, অথবা 30 লাখ 60 লাখ, ওয়াইডার রেঞ্জে। কিন্তু এর মধ্যে অন্ততপক্ষে মিলিটেন্সি রয়েছে, মানে উগ্রতা রয়েছে, মারামারি করতে প্রস্তুত, এইরকম লোকের সংখ্যা জুবায়ের গ্রুপে 1 লাখ আছে, আর যাকে বলে সাত গ্রুপেও 1 লাখ আছে। তো তারা যে পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে গেল, সরকারকে চ্যালেঞ্জে জানালো, এবং এই সময়টিতে এই বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরে আপনার কি মনে হয় যেখানে মোদির ডক্টরিন কাজ করছে না? অর্থাৎ এখানে আওয়ামী লীগ সরকার আমলে যারা জুবায়েরপন্থী এখানে আছেন, বিশেষ করে হেফাজতের যারা নেতৃবৃন্দ, তারা ভালো অবস্থানে ছিলেন। কিন্তু এই সরকার ক্ষমতা আসার পরই তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পিছনে ফেলে কাকরাইল মসজিদের দখল, সেই দিল্লির যে মার্কাজ, মানে ভারতীয় যে মার্কাজ, সেই মাওলানা সাদ তার অনুসারীরা নিয়ে নিয়েছেন। এবং এটা নিয়ে খুব দ্রুত যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হবে না, এটা আপনি বলতে পারবেন। এই গেল ভাতৃঘাতীর সংঘর্ষ, মোদি ডক্টরিন। দ্বিতীয় যে ডক্টরিন সেটা হলো, আপনি দেখেন বাংলাদেশ ইসকন। তো ইসকনকে ব্যবহার করে তারা দুটো এলাকাকে রীতিমতো অস্থির করে ফেলেছে। একটা হলো চট্টগ্রাম, আরেকটা হলো উত্তরবঙ্গ, মানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, এই অঞ্চলটি। এবং এই দুটো এলাকাকে ভারত বিচ্ছিন্ন করার জন্য, একটা হলো শিলিগুড়ি করিডর, উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডরকে নিজেদের আওতায় নেওয়ার জন্য উত্তরবঙ্গের একটা বিরাট অংশ তারা বাংলাদেশ থেকে আলাদা করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনি মানেন আর না মানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু 3রা আগস্টেই শেখ হাসিনাকে সিগন্যাল দিয়েছিল যে আপনার এই ফ্যাসিবাদের সঙ্গে আমরা নেই। আপনি সরকারের কাজের মধ্যে যখন স্বচ্ছতা আনবেন না, আর প্যাট করে বলে ফেলবেন 4 বছরের কমও লাগতে পারে, আবার দেখা যাক, তখন তো মানুষ সন্দেহ করবে। সবচেয়ে বড় জিনিস রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় গিয়ে ক্ষমতা ছাড়ার চেতনা থাকতে হবে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইন্টারভিউ যেটা আল জাজিরায় হয়েছে, সেটার ভিডিও ক্লিপ দেখেছি। আবার গতকাল তিনি জাতির উদ্দেশ্যে ভাষণও দিয়েছেন। আমার একটা নর্মাল প্রত্যাশা, নাগরিক হিসাবে প্রত্যাশা ছিল যে যেটা তিনি বিদেশি প্রচার গণমাধ্যমে দিলেন, সেই বক্তব্য ওনার জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার করে বলা দরকার ছিল। কারণ ওনার ভাষাতেই তো স্বাভাবিকভাবেই ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা এবং জনগণ হচ্ছে তার সর্বোচ্চ সমর্থনদাতা। এবং এই সরকারের যে ভিত্তি, সেটি হচ্ছে গত জুলাই আগস্ট, অর্থাৎ জুলাই, যেটা আমরা মেটাফোর ইউজ করি, জুলাই 36 গণবিপ্লব, গণঅভ্যুত্থান, যে ভাষাই বলি না কেন। এবং তার সঙ্গে অবশ্যই 15 বছর ধরে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, সমস্ত ছোট, মাঝারি, বড়, উত্তর, দক্ষিণ, মধ্যপন্থী, এবং বাংলাদেশে এই প্রথম, এই বিষয়টিও আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে এই প্রথম শাপলা চত্বরের নেতাকর্মীরা এবং শাহবাগের নেতাকর্মীরাও, আমি বলছি আওয়ামী দুর্বৃত্তরা বাদে, বা জাসদের ইনু এরা বাদে, অন্য অংশরাও, মানে সবাই, আমি কি এরকম দৃশ্য বহু দেখেছি যে মাদ্রাসার যে ছাত্র, আমার ভাই বা পুত্র সমতুল্য, সে ছবি তুলে দিচ্ছে একজন প্রাইভেট ইউনিভার্সিটি জিন্সের প্যান্ট টি শার্ট পরা আমার মেয়ের কন্যা সমতুল্যর আন্দোলনের ছবি। শেখ হাসিনা ফ্যাসিবাদকে কায়েম করতে গিয়ে বেশি পণ্ডিত হলে যা হয়, পালিয়ে যেতে হয় লেডি লক্ষণ সেনের মতো। সে যেটা করেছে বাংলাদেশে, ধরেন আমরা গত 53 বছর এটা দেখিনি যে একদম কট্টর ইসলামিক দল, বিএনপির মতো উদারপন্থী গণতান্ত্রিক দল, আবার বামপন্থী দলগুলো, আবার মাহমুদুর রহমান মান্না সাহেবদের লিবারাল ডেমোক্রেটের গণতন্ত্র মঞ্চ, কিংবা আমাদের সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের রাশেদ খান, নুরুল হক নুররা, সব মিলে একটা ঐক্য গড়ে উঠেছিল যে এই ফ্যাসিবাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। সেখান থেকে আন্দোলনের নানা পর্যায় হয়েছে। প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা, এবং বিএনপির যিনি শুধু সভানেত্রী, চেয়ারম্যান নন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার যে ত্যাগ তিতিক্ষা, তার যে দৃঢ়তা, তার যে অদমনীয় সাহস, যা আমরা যারা বিএনপি নাও করি, বিএনপি আমাদের বন্ধু সংগঠন, আমরাও গর্ববোধ করি যে তিনি নিজের চিকিৎসার জন্য
ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করেনি। ইভেন তার ভাইকে পর্যন্ত মাস চারেক আগেও বলেছে যে তুমি বের হও, তোমাকে কে বলেছে এই সরকারের সঙ্গে কথা বলতে। সরকার মানে ফ্যাসিস্ট সরকার, হাসিনা। এগুলো আমাদের সাহসের দিক। আবার সাগর ভাই, প্যারাডক্সিক্যালটা দেখেন, মানে এটা একটা ডাইলামা। আবার সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বে, যেমন আমরা আইনজীবী ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট করেছিলাম, অন্যরা যুগপৎ আন্দোলন করেছে, 43টা দল 31 দফা দিয়েছে, কিন্তু ব্যাপক জনগণ নামলো এবং বুক চিতিয়ে, ধরেন যেদিন আবু সাইদ, ওয়াসি, মুগ্ধ, আনাস, আরো যারা ইয়ামিন থেকে শুরু করে অসংখ্য শহীদ, তারা যখন বুক চিতিয়ে গুলি খাওয়া শিখলো, গুলি খেলো, মাথায় গুলি খেলো, তখন কিন্তু শেখ হাসিনা গুলি ফুরিয়ে গেল। এবং আমি রাশেদ খানের সঙ্গে একদম একমত। আপনি মানেন আর না মানেন, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু 3রা আগস্টেই শেখ হাসিনাকে সিগন্যাল দিয়েছিল যে আপনার এই ফ্যাসিবাদের সঙ্গে আমরা নেই। এবং আমি খুব তথ্যগুলো যাচাই করছিলাম, 90-এর গণভুত্থানের আগে জেনারেল নুরুদ্দিন এরশাদকে বলেছিল যে আমরা থাকবো না, কিন্তু তাই বলে কোনো দরবার হয়নি। এবার যেটা ওয়াকারুজ্জামান সাহেব করেছে, একদম সারা বাংলাদেশের র্যাঙ্কস অ্যান্ড ফাইল আর্মির জুনিয়র অফিসার থেকে সিনিয়র অফিসার পর্যন্ত ওপিনিয়ন নিয়ে। তো এই সরকারের একটা বড় সুবিধা যেটা পেয়েছে, বা এখনো পেয়েছিল বলবো কিনা আমি দ্বিধায় আছি, সেটা হচ্ছে সবাইকে নিয়ে, বিশেষ করে গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার, অন্যান্য রাজনৈতিক দল, উত্তর দক্ষিণ, বাম, মধ্য বাম, লিবারেল ডেমোক্রেট, সবাইকে নিয়ে একটা বড় উপদেষ্টা পরিষদ গঠন করে রোডম্যাপ, আমি খালি নির্বাচনের বলছি না, আপনি যদি ভাগ ভাগ করে বলে দেন আমার এই সংস্কারের পরে এই সংস্কার, এই সংস্কারের পরে এই সংস্কার, এর মধ্যে নির্বাচন কমিশন গঠন, ভোটার লিস্ট ঠিক করা, এবং আলটিমেটলি আমাদের যেটা চূড়ান্ত লক্ষ্য নির্বাচন করা, তো সেটা যদি আমার দৃষ্টিতে 2 বছরের মধ্যে করা সম্ভব ছিল, আছে এখনো। এখন ওনারা কি অর্থে 4 বছর বলেছে ওনারা বলতে পারবে। বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা, যাকে এখনো বাংলাদেশের মানুষ তাকেই মনে করছে আজকে ঐক্যের প্রতীক, অন্যান্য উপদেষ্টা নিয়ে সমালোচনা থাকবেই। এখন আবার আরেকটা বিষয়ও আমাদের খুব গভীরভাবে ভাবতে হবে যে নির্বাচন কিন্তু নির্বাচন কমিশন একা করে না। নির্বাচনের একটা অন্যতম অপরিহার্য হচ্ছে আপনার স্বাধীন বিচার বিভাগ। এই যে এখানে ধরেন আমরা 4 জন আলোচক আছি, নির্বাচন করলাম, নির্বাচনে অংশগ্রহণ করলাম, আমাদের ছাত্রনেতা রকিব সাহেব আর আমি ধরেন একদল করি, আর আমাদের রাশেদ খান আর ইসমাইল সম্রাট আমাদের প্রিয় নেতা তারা একদল করে, যে কোনো কারণে হোক সরকার তাদের প্রতি উইক, তাহলে আমি যে ন্যায় বিচারের জন্য বিচার বিভাগে যাবো, যে না আমার রকিব সাহেবের নমিনেশন ক্যান্সেল হলো কেন, সেখানে আপনার স্বাধীন বিচার বিভাগ লাগবে, যেটা আওয়ামী লীগ আমলে আমরা অনুপস্থিত দেখেছি, দলীয় বিচার বিভাগ। তো সেই সংস্কারটাও জরুরি, এবং এই সংস্কার করতে অনেক বেশি সময় লাগবে না। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের তো সংস্কার আছে। আপনাকে তো আজকে আমি মনে করি তরুণ ছাত্র নেতা রকিবুল ইসলাম রকিব সাহেব, আমাদের সম্রাট রাশেদ খানও, রাকিব এবং সম্রাট হাসনাত আসবে, রাশেদ খান সাহেব তরুণ এবং এখন উদীয়মান দলের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব করছে। পুলিশকে আমরা কিভাবে ব্যবহার করব, এই সিদ্ধান্ত তো এখন নিতে হবে। পুলিশ তো শুধু শেখ হাসিনার আমলে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, গণশত্রুতে পরিণত হয়েছে, কিন্তু তার আগে তো পুলিশ সাধু ছিল না। পুলিশকে তো সবসময় আমাদের সরকারগুলো ব্যবহার করেছে তাদের লাঠিয়াল হিসাবে, কেউ কম কেউ বেশি। পুলিশ নিজেও ব্যবহৃত হওয়ার চেষ্টা করেছে যারা দুর্নীতিবাজ অফিসার। তাহলে পুলিশ সংস্কারের কদ্দূর আমরা তো কিছু জানছি না। ধরেন আমাদের এখানে বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে, আমার জানা মতে বিএনপি কয়েকজন আইনজীবীর সঙ্গে বোধহয় বৈঠক করেছে। তো শুধু বিএনপির আইনজীবীরাই তো সুপ্রিম কোর্টে থাকে না, আরো অনেক আইনজীবী সংগঠন আছে। আপনি সবার সঙ্গে বসেন, আমি জানি না আপনার দুর্নীতি দমন কমিশন কাদের সঙ্গে বসছে। আপনি সরকারের কাজের মধ্যে যখন স্বচ্ছতা আনবেন না, আর প্যাট করে বলে ফেলবেন 4 বছরের কমও লাগতে পারে, আবার দেখা যাক, তখন তো মানুষ সন্দেহ করবে। সন্দেহ হচ্ছে একটু একটু করে জাগে। আপনি আজকে একটা কথা বলবেন, কালকেই সব লোকের সন্দেহ জাগবে তা না, কিন্তু সন্দেহ থেকে সৃষ্টি হবে অবিশ্বাস, অনাস্থা। সেটা কিন্তু এই সরকার বহন করতে পারবে না, আমরাও চাই না তা করতে। কিন্তু জনাব তারেক রহমান সাহেবের একটা বক্তৃতা আমার খুব পছন্দ হয়। উনি বলেছিলেন আমরা চাই এই সরকারের সাফল্য, ব্যর্থ হতে দেব না। কিন্তু সরকার যদি নিজে ব্যর্থতার দিকে যায় তো আমরা কি করব? ধরেন উপদেষ্টা নিয়োগ নিয়ে, এই যে নতুন 2 জন উপদেষ্টা নিয়ে কত বিতর্ক হচ্ছে, আমি ধরেই নিলাম বিতর্কগুলো হয়তো পুরোপুরি প্রাসঙ্গিক না, কিন্তু আমরা তো একটা নতুন দৃষ্টান্ত দেখতে চাই এই আমার ছেলে মেয়েদের রক্তে ভেজা এই সরকারের, যে 2 জন পদত্যাগ, যখন বিতর্ক উঠেছে আমরা থাকবো না। মোস্তফা সরোয়ার ফারুকী বা বশির সাহেবের তো এই উপদেষ্টা ছাড়াও জীবন চলবে। এই যে পথ ছাড়তে পারা, জনগণের একটা বড় অংশের দাবিকে সম্মান করে, ঠিক আছে আমাকে নিয়ে যখন এত কথা উঠছে আমি এই দায়িত্ব ছাড়লাম, এটাও তো একটা। এবং এইবার তো আমাদের বাংলাদেশের প্রধান বিচারপতি এই সরকারের আমলে ডক্টর সৈয়দ রিফাত আহমেদ তো উদাহরণ দেখিয়েছেন, যে সাংবিধানিক পদধারী ব্যক্তি না বলতে পারে, তাকে তো রাষ্ট্রপতি অফার দিয়ে বিভিন্ন উপদেষ্টারা অনেকক্ষণ অনুরোধ করেছিল, উনি তো বিনয়ের সঙ্গে বলেছে আমাকে সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতে দেন। এই না বলাগুলো শিখতে হবে। আর আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, তার মানে আপনি 4 বছরের ব্যাপারে আপনার অবস্থান যে আসলে এত সময় লাগার কথা না। এত সময় লাগার কথা। আপনি যদি যৌক্তিক সব সংস্কার তো আপনি সারতে পারবেন না। আপনি বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, ইভেন রাজনৈতিক দলগুলোর সংস্কার। আপনার আমি বলি ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, হ্যাঁ ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? আপনি শেখ হাসিনার ছবি বুড়িগঙ্গায় ফেলে দেন, শেখ হাসিনা ট্রায়াল করেন, সে পালিয়ে আছে, বিচার করেন, সেটি একটি ধাপ। কিন্তু তার চেয়েও বড় ধাপ ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কি? ফ্যাসিবাদের মোটা দাগে কয়েকটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে কাল্ট ফিগার থাকে, লার্জার দেন লাইফ। হিটলারের সময় হিটলার, এই আমলে শেখ হাসিনা, সঙ্গে তার প্রয়াত পিতা, অর্থাৎ আমি সব, মায়োপিক চিন্তা। তারপরে কি? ব্যক্তি পূজা, সবকিছু আমি জানি, সব প্রতিষ্ঠান আমি করব। তারপরে কি? পরিবারতন্ত্র, আমার বাইরে আমার পরিবার, পরগনার মতো ভাগ করে দিলাম, অর্থনীতি আমার এই পরিবার দেখবে, বিচার বিভাগ এইটা দেখবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখলেন এবং শুনলেন কিছু কথা।
তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে প্রায় 7 লক্ষ পরিবারের উপরে আপনারা ভালোবাসা দিয়েছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।